স্টুডেন্টস, আমাদের কমার্স গাইড এই ইউটিউব চ্যানেলে সমস্ত কমার্সের ছাত্রছাত্রীদের স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এই লকডাউনের বাজারে, এবং তোমরা তোমাদের স্টাডিটা কন্টিনিউ করে যাচ্ছ ঘরে বসে। আর যারা স্টাডিটা কন্টিনিউ করছো না, তারা অবশ্যই স্টাডিটা কন্টিনিউ করার চেষ্টা করো ফিউচারের কথা ভেবে। যাই হোক স্যার, আজকে আপনি কি ক্লাস করাবেন? তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যেই ক্লাসটা লাস্ট করেছিলাম সেখানে বলেছিলাম প্রপোজ ডিভিডেন্ডের কিছু রুল চেঞ্জ হয়েছে। সেই রুলটাই এখন তোমাদের সামনে বলবো, এবং প্রভিশন ফর ট্যাক্সেশনটাও কিছু আলোচনা করব। এবং প্রপোজ ডিভিডেন্ড এবং প্রভিশন ফর ট্যাক্সেশনে প্রপোজ ডিভিডেন্ড আগে কেমন করা হতো আর বর্তমানে কেমন করা হয় সেটা নিয়ে কিছু অঙ্কও তুলে ধরবো। তো সবার প্রথম প্রপোজ ডিভিডেন্ডের নিয়মটা তোমাদের সামনে তুলে দিই। আচ্ছা, এই নিয়মটার কথা বলে দিই, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবে তাদের ক্ষেত্রে এই চেঞ্জটা হবে কি হবে না, কোশ্চেনটা কেমন দেবে তার উপর ডিপেন্ড করবে। তো আমি যে বলছি পুরো ভিডিওটা ভালো করে শোনার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে তোমাদের এক্সামে দেবে কি দেবে না। যাই হোক, কেউ তো পুরো ভিডিও, যাই হোক একটা কথা বলে দিই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের বলছি, তোমরা যদি দেখো ব্যালেন্স শিটে প্রপোজ ডিভিডেন্ড আছে, তাহলে ভাববে তোমরা আগে যা নিয়ম শিখেছিল সেই নিয়মেই করতে হবে। আর যদি দেখো ব্যালেন্স শিটে প্রপোজ ডিভিডেন্ড নেই, তার মানে এখন যেই নিয়মটা বলছি সেই নিয়ম ফলো করতে হবে। খুবই সোজা। দেখো কি লেখা আছে এখানে, দেখো কি লেখা আছে, আইএসসি ক্লাস 12 অ্যাকাউন্ট সিলেবাস ক্লারিফিকেশন রিগার্ডিং প্রপোজ ডিভিডেন্ড, ঠিক আছে, চেঞ্জেস অ্যাপ্লিকেবল ফর দ্য এক্সামিনেশন ইয়ার 2019 অনওয়ার্ডস। ঠিক আছে, এখানে দেখো কি লেখা আছে, দেখো হাইলাইট করেছি কি লেখা আছে, দ্য অ্যামেন্ডমেন্ট স্টেটস ইফ অ্যান এন্টারপ্রাইজ ডিক্লেয়ার ডিভিডেন্ড টু শেয়ার হোল্ডার আফটার দ্য ব্যালেন্স শিট ডেট। বলছে ব্যালেন্স শিট ডেটের পরে যদি প্রপোজ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে শেয়ার হোল্ডারদের, দ্য এন্টারপ্রাইজ শুড নট রিকগনাইজ দোজ ডিভিডেন্ড অ্যাজ আ লাইবিলিটি অ্যাট দ্য ব্যালেন্স শিট। তাহলে এটা তোমরা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখতে পারবে না প্রপোজ ডিভিডেন্ড, ঠিক আছে। এবার বলছে, ইন কিপিং with this revision the treatment of proposed dividend in the scope of section A unit 2D final account of company has also been modified। ঠিক আছে, এটা এমন কিছু না, মেন যে লাইনটা, এই যে মেন ব্যাকেটটা, এই ব্যাকেটটা ভালো করে দেখবে। কি বললাম, যদি প্রপোজ ডিভিডেন্ড ডিক্লিয়ার করে আফটার দ্য ব্যালেন্স শিট ডেট, তার মানে ব্যালেন্স শিটে কোনোদিন প্রপোজ ডিভিডেন্ড থাকবে না, অর্থাৎ তাহলে প্রপোজ ডিভিডেন্ড লাইবিলিটি সাইডে বসবে না। ঠিক আছে, তো প্রপোজ ডিভিডেন্ড লাইবিলিটি সাইডে থাকবে না, তাহলে প্রপোজ ডিভিডেন্ড তোমরা কখনোই ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে দেখতে পারবে না। এইবার দেখো নিচে, দেখো এই হাইলাইট করাগুলো কি লেখা আছে, আর এটা কোথায় বলেছে, রিভাইজড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4-এ এটা পরিষ্কারভাবে মেনশন করেছে, ডিভিডেন্ড প্রপোজড ফর আ ইয়ার ইজ নট আ লাইবিলিটি। ডিভিডেন্ড প্রপোজড ফর আ ইয়ার ইজ নট আ লাইবিলিটি, বলছে ডিভিডেন্ড প্রপোজড ফর আ ইয়ার এটা লাইবিলিটি নয়, till it has been approved by the shareholder. Thus proposed dividend is not shown as a short term provision in the current balance sheet of a company but disclosed in notes to accounts under contingent liability. তাহলে একটা কথা, ফাইনাল ডিসিশনে ফাইনাল অ্যাকাউন্ট অফ আ কোম্পানি আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করব, তো এটা তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা আছে, কিন্তু প্রপোজ ডিভিডেন্ড তো ফাইনাল অ্যাকাউন্টেও আসে। সে তখন কি করা হয়, প্রপোজ ডিভিডেন্ড ফর আ ইয়ার ইজ নট আ লাইবিলিটি, প্রপোজ ডিভিডেন্ডকে, এই বছরের প্রপোজ ডিভিডেন্ডকে আমরা লাইবিলিটি ধরবো না। ঠিক আছে, এটা কোথায় চলে যাবে, সুতরাং লাইবিলিটি ধরবো না মানে ব্যালেন্স শিটে শর্ট টার্ম প্রভিশনে প্রপোজ ডিভিডেন্ড যে আসতো সেটাও আসবে না। এটা ফাইনাল অ্যাকাউন্ট করার পর, ফাইনাল অ্যাকাউন্টে যে ব্যালেন্স শিট করি, ব্যালেন্স শিটের নিচে একটা নোটস টু অ্যাকাউন্টস লিখতে হয়, নোটস, একটা ফুট নোট লিখতে হয়, সেই ফুট নোটে কন্টিনজেন্ট লাইবিলিটি আন্ডারে লিখবো প্রপোজ ডিভিডেন্ড। ঠিক আছে, এ তো ফাইনাল অ্যাকাউন্টের ট্রিটমেন্ট গেল। এবার প্রশ্ন হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এর কি ট্রিটমেন্ট হবে। দেখো এই এখানে দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রপোজ ডিভিডেন্ডের ব্যাপারটা বলছিলাম, থিওরিটা বোঝালাম। এবার দেখো কেমন ট্রিটমেন্ট দেবে, আগে কেমন ট্রিটমেন্ট দিত। ঠিক আছে, তোমরা পরীক্ষার কোশ্চেন পেপারে অবশ্যই দেখবে প্রপোজ ডিভিডেন্ডটা কোথায় দিয়েছে, ওল্ড ট্রিটমেন্ট দিয়েছে নাকি নিউ ট্রিটমেন্ট দিয়েছে। কি করে বুঝবে ওল্ড ট্রিটমেন্ট দিয়েছে আর কি করে বুঝবে নিউ ট্রিটমেন্ট দিয়েছে, এটা বলছি। যদি ব্যালেন্স শিটের মধ্যে প্রপোজ ডিভিডেন্ড দিয়ে দেয়, ব্যালেন্স শিটে যদি প্রপোজ ডিভিডেন্ড দিয়ে দেয়, তার মানে ভাববে ওল্ড মেথড বলেছে। ঠিক আছে, ওল্ড মেথড কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি, আর নিউ মেথড হলে কিভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছি। দেখো ওল্ড ট্রিটমেন্ট অর্থাৎ আগে কিভাবে করা হতো প্রপোজ ডিভিডেন্ড। প্রথম কেস ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে কি লেখা আছে দেখো, এটা হচ্ছে 31/3/20 আর এটা হচ্ছে 31/3/19, তো কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার। প্রপোজ ডিভিডেন্ড কোথায় থাকে, কারেন্ট লাইবিলিটি এন্ড প্রভিশনের মধ্যে থাকে প্রপোজ ডিভিডেন্ড। বলছে কারেন্ট ইয়ারে 60,000 আর প্রিভিয়াস ইয়ারে 50,000।
অ্যাডিশনাল ইনফরমেশন কি দিয়েছে, ডিভিডেন্ড পেড বলেছে 40,000, ঠিক আছে। এটা যদি ওল্ড মেথডে বলে, অর্থাৎ আগে এটা কি এই এন্ট্রিটা যদি দেয় তার মানে ভাবে আগের নিয়ম দিয়েছে, তাহলে আগের নিয়মে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, এর জন্য তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হতো, প্রপোজ ডিভিডেন্ড অ্যাকাউন্ট। তো আমরা সবাই জানতাম প্রপোজ ডিভিডেন্ড হচ্ছে একটা লাইবিলিটি, লাইবিলিটি বাড়ে ক্রেডিট দিকে আর লাইবিলিটি কমে ডেবিট দিকে, ঠিক আছে। প্রথমে ব্যালেন্স লিখবো, লাইবিলিটি ব্যালেন্স লিখবো বাই ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্স কত ছিল 50,000 আর ক্লোজিং ব্যালেন্স ছিল কত 60,000, ঠিক আছে। এবার বলেছিল কি ডিভিডেন্ড পেড করেছে 40,000। ভাবো এটা তো একটা লাইবিলিটি, লাইবিলিটিটা পেমেন্ট করেছে, লাইবিলিটি ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে, তোমরা আগেও শিখেছো এটা। তো কমলে কোন দিকে হবে, ডেবিটে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা 40,000, তাহলে টোটাল কত হলো 1 লাখ। সেই 1 লাখ থেকে 50,000 মাইনাস করলে কত হচ্ছে 50,000। এটা কি দিয়ে মেলাতাম, বাই স্টেটমেন্ট অফ পিএল। এবার তোমরা একটা জিনিস মনে করো, প্রপোজ ডিভিডেন্ডের ট্রিটমেন্ট কি শিখিয়েছিলাম, ঠিক আছে। প্রপোজ ডিভিডেন্ড থাকলে কি হতো, প্রপোজ ডিভিডেন্ড পেড, মানে ডিভিডেন্ড কারা পায়, ডিভিডেন্ডের টাকাটা কাদের দিই, আমরা শেয়ার হোল্ডারদের দিই। ডিভিডেন্ড পেড করার মধ্যে ফাইন্যান্সের আইটেম। আর একটা কোথায় যেত ডিভিডেন্ড, এটা চলে যেত তোমার অপারেটিং অ্যাক্টিভিটিসে, তাই তো। যখন প্রফিট বিফোর ট্যাক্স করতাম তখন চলে যেত। তার মানে এই যে 40,000 যে এটা হচ্ছে ডিভিডেন্ড পেড, এই 40,000 চলে যাবে ফাইন্যান্সে, আর এটা চলে যেত ওই প্রফিট বিফোর ট্যাক্স যখন ক্যালকুলেট করতাম অপারেটিং এ তখন সেখানে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এটা করছি, দেখো এখানে লিখছি সিএফএস মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তাই তো। প্রথমে কি লিখতাম আমরা, এ দিয়ে লিখতাম না অপারেটিং ক্যাশ ফ্লো, এখানে লিখছি অপারেটিং ক্যাশ ফ্লো, ঠিক আছে। এখানে অ্যাড করব কি বলে অ্যাড করব, প্রপোজ ডিভিডেন্ড। এবার তোমরা বলতে পারো স্যার প্রপোজ ডিভিডেন্ড তো আমরা অপারেটিং ক্যাশ ফ্লোতে নিতাম না। দেখো তোমরা মনে করো অপারেটিং ক্যাশ ফ্লোতে, অপারেটিং ক্যাশ ফ্লো যখন করতাম কি করে করতাম, প্রথমে প্রফিট বিফোর ট্যাক্স বের করতাম, তাই তো। একটা ওয়ার্কিংসে করতাম প্রফিট বিফোর ট্যাক্স, ওই প্রফিট বিফোর ট্যাক্সের মধ্যেই তো আমরা প্রপোজ ডিভিডেন্ডটা যোগ করতাম। তাই জন্য মনে করছি প্রফিট বিফোর ট্যাক্সের মধ্যে এটা যোগ করা হচ্ছে প্রপোজ ডিভিডেন্ড, ঠিক আছে। তো কত টাকা, এই যে এই টাকাটা, এই 50,000 টাকাটা যোগ করতাম, ঠিক আছে। তো আশা করি বোঝানোর কিছু নেই, আমরা যেটা পিএল লেখে থাকতো সেটাই তো প্রপোজ ডিভিডেন্ড প্রফিট বিফোর ট্যাক্সের সময় যোগ করতাম, ঠিক আছে। তো এবার হচ্ছে কি করতাম, ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লোতে এটা মাইনাস করতাম, অর্থাৎ যত টাকা পে করেছে ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লোতে মাইনাস করতাম ঠিক যত টাকা পে করেছে। তাহলে কি লিখতাম, ডিভিডেন্ড পেড, কত টাকা মাইনাস করতাম 40,000। এই অঙ্কটা জাস্ট আমি শুধু প্রপোজ ডিভিডেন্ড ট্রিটমেন্ট বললাম, আরো অনেক ট্রিটমেন্ট হতো, সেই ট্রিটমেন্ট গুলো বললাম, শুধু এই ট্রিটমেন্টটা বললাম। এটা তো কেস 1 গেল, এবার কেস 2 থাকলে কেমন থাকে, এইগুলো কিন্তু সব ওল্ড মেথড বলছি, হ্যাঁ। ওল্ড মেথডে কেস 2 দেখো ব্যালেন্স শিট লেখা আছে, এটা কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। তো প্রপোজ ডিভিডেন্ড বলেছে 60,000 কারেন্ট ইয়ারে আর প্রিভিয়াস ইয়ারে 50,000। অ্যাডজাস্টমেন্ট বলেছে ডিভিডেন্ড প্রপোজ 30,000। আগের মেথডটা অর্থাৎ কেস 1 এ বলেছিল প্রপোজ ডিভিডেন্ড পেড বলেছিল, আর এখানে ডিভিডেন্ড প্রপোজড বলেছে, প্রপোজড বলুক বা মেড বলুক ব্যাপারটা একই, ঠিক আছে। তো তাহলে আমরা অ্যাকাউন্ট খুলতাম প্রপোজ ডিভিডেন্টের একটা, তো এখানে লিখছি প্রপোজ ডিভিডেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিট ডেবিট, ডেবিট দিকে কমে আর ক্রেডিট দিকে বাড়ে। ওপেনিং ব্যালেন্স লিখবো বাই ব্যালেন্স বিডি, কত ওপেনিং ব্যালেন্স ছিল 50,000 আর ক্লোজিং ব্যালেন্স 60,000। তো ডিভিডেন্ড প্রপোজড কত বই 30,000, মানে এর কোনটাকে রিপ্রেজেন্ট করছে, এটা পিএল কে রিপ্রেজেন্ট করছে। পিএল কোন দিক লিখতাম, এই দিক লিখতাম বাই স্টেটমেন্ট অফ পিএল, কত 30,000 টাকা। তা 50 আর 30 যোগ করে 80,000 টাকা হতো।
তাহলে ব্যালেন্স কত? তো 20,000 টাকা। এই ব্যালেন্সটাকে লিখতাম কি দিয়ে? লিখতাম ব্যাংক দিয়ে মিলিয়ে দিতাম। তাহলে বোঝা গেল, এখানে যদি ডিভিডেন্ড পেড থাকতো তাহলে এখানে লিখতাম ডিভিডেন্ড পেড বলে প্রপোজড বলেছে, ঠিক আছে তো, অর্থাৎ এই বছরে এত টাকা চার্জ করতে বলেছে। তার মানে এটার ট্রিটমেন্ট করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা কি করব? অপারেটিং এর সময় যোগ করব আর এটা ফাইন্যান্সে মাইনাস করব। তো দেখো দেখতেই পাচ্ছ অপারেটিং এ কত যোগ করব? অপারেটিং এ 30,000 টাকা যোগ করব, ঠিক আছে, আর ফাইন্যান্সে গিয়ে মাইনাস করব কি? ডিভিডেন্ড পেড বলে 20,000 টাকা। তাহলে বোঝা গেল। আর একটা থাকতো ধরো কেস 3, কি থাকতো? এখানে ধরো ইয়ার লিখছি 31/3/21, এটা লিখছি 31/3/20। এখানে লিখছি প্রপোজ ডিভিডেন্ড, এটা 60,000, এটা 50,000। তাহলে এটারও একটা অ্যাকাউন্ট খুলতাম। এরকম থাকলে শুধু আর কিছু দেয়নি, কোনো অ্যাডজাস্টমেন্ট দেয়নি। ওখানে দুটো অ্যাডজাস্টমেন্ট বলেছিল, প্রথম অ্যাডজাস্টমেন্ট বলেছিল ডিভিডেন্ড পেড, আর তারপর অ্যাডজাস্টমেন্ট বলেছিল ডিভিডেন্ড প্রপোজড, আর তারপরে কোনো অ্যাডজাস্টমেন্টই দেয়নি। তাহলে কি করতাম? এখানে লিখতাম প্রপোজ ডিভিডেন্ড, ক্রেডিট ডেবিট, এদিকে মাইনাস এদিকে প্লাস। তো ওপেনিং ব্যালেন্স কত? বাই ব্যালেন্স বিডি 50,000, আর এইদিকে টু ব্যালেন্স সিডি 60,000। কি করতাম আমরা? কি করতাম? আগের বছরের টাকাটা পেমেন্ট করে দিতাম। আগের বছর বলতে এই প্রিভিয়াস ইয়ার, এই টাকাটা আমরা পেমেন্ট করে দিতাম। তাহলে এখানে লিখতাম টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 50,000, আর এই বছরের টাকাটা পিএল এ চলে যেত বাই স্টেটমেন্ট অফ পিএল বলে 60,000 টাকা। এই হতো, ঠিক আছে তো। তারপর যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতাম, কি করতাম ভাবার চেষ্টা করো? অপারেটিং, তাই তো, প্রথমে তো অপারেটিং লিখতাম। অপারেটিং ক্যাশ ফ্লো যখন করতাম তখন অ্যাড করতাম প্রপোজ ডিভিডেন্ড। কোন টাকাটা অ্যাড করতাম? পিএল এর টাকাটা অ্যাড করতাম 60,000। এখানে লিখছি প্রপোজ ডিভিডেন্ড। তো দেখো এখানে লিখলাম কেন? আমি আলাদা করে ওয়ার্কিংস করলাম না। অ্যাকচুয়ালি প্রপোজ ডিভিডেন্ড টাকাটা যে আমরা অ্যাড করতাম না অপারেটিং, ওটা হচ্ছে আমরা ওয়ার্কিংসে করতাম প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময়, ঠিক আছে তো। আচ্ছা, আর ফাইন্যান্সে গিয়ে মাইনাস করতাম। এখানে লিখছি ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো, মাইনাস করতাম কি? ডিভিডেন্ড পেড বলে যত টাকা পে করা হয়েছে। তো এই অঙ্কে কত টাকা পে করা হয়েছে? দেখো এই অঙ্কে 50,000 টাকা পে করা হয়েছে, এটা মাইনাস করতাম 50,000 টাকা। এটা হচ্ছে ওল্ড মেথড ছিল, এটা আগে করতাম, আগে এই মেথডটা ছিল, ঠিক আছে তো। এইবার এই বছর দিয়ে তোমার কোশ্চেনে তো প্রপোজ ডিভিডেন্ড এরকম দেবে না। তুমি কি করে বুঝবে আগের মেথড দিয়েছে, মানে ওল্ড মেথডের অঙ্ক দিয়েছে নাকি নিউ মেথড দিয়েছে? যদি ব্যালেন্স শিটে প্রপোজ ডিভিডেন্ড দিয়ে দেয় তার মানে ভাববে ওল্ড মেথড দিয়েছে, আর যদি ব্যালেন্স শিটে প্রপোজ ডিভিডেন্ড না দেয় তার মানে ভাববে নিউ মেথড দিয়েছে। এবার দেখো স্ক্রিনে দেখতে হবে নিউ ট্রিটমেন্ট। নিউ ট্রিটমেন্ট কেমন থাকবে? নিউ ট্রিটমেন্ট দেখো লেখা আছে ব্যালেন্স শিট, কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, কারেন্ট লাইবিলিটি অ্যান্ড প্রভিশন। নতুন যে রুল হয়েছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4, রিভাইজড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4-এ কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে। বলছে যে ব্যালেন্স শিটে কোনো মতেই প্রপোজ ডিভিডেন্ড থাকবে না, তাই তো। তাই এখানে লিখেছি নো প্রপোজ ডিভিডেন্ড ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে তোমরা কখনোই প্রপোজ ডিভিডেন্ড দেখতে পাবে। নতুন নিয়মে এটা হয়েছে, রিভাইজড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4 তাই বলছে। বলছে অ্যাডিশনাল ইনফরমেশন অর ফুট নোট, এবং এই প্রপোজ ডিভিডেন্ড টাকাটা তোমরা কোথায় পাবে? অ্যাডজাস্টমেন্টে পাবে বা ফুট নোটে পাবে, ফুট নোট, ঠিক আছে। এবং কিসের মধ্যে পাবে? কন্টিনজেন্ট লাইবিলিটি। কি বলেছে? কন্টিনজেন্ট লাইবিলিটি। দেখো দুটো বছর, কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার। বলছে প্রপোজ ডিভিডেন্ড কারেন্ট ইয়ার প্রপোজ ডিভিডেন্ড এত, আর প্রিভিয়াস ইয়ার প্রপোজ ডিভিডেন্ড এত টাকা, ঠিক আছে। বা এটা না বলে যদি এই লাইনটা না বলে তখন এরকম লাইনে বলতে পারে প্রপোজ ডিভিডেন্ড অফ প্রিভিয়াস ইয়ার 50,000 হুইচ ওয়াজ পেড দিস ইয়ার। তো নতুন নিয়মের রুলটা কি বলছে? কারেন্ট ইয়ারের প্রপোজ ডিভিডেন্ডের কোনো রকমের ট্রিটমেন্ট করতে হবে না। কারেন্ট ইয়ারের প্রপোজ ডিভিডেন্ড কোনো রকমের ট্রিটমেন্ট হবে না, কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রপোজ ডিভিডেন্ড ট্রিটমেন্ট হবে। প্রিভিয়াস ইয়ারের প্রপোজ ডিভিডেন্ড ট্রিটমেন্ট হবে। তো প্রিভিয়াস ইয়ার প্রপোজ ডিভিডেন্ড কত ছিল? 50,000 টাকা, এর ট্রিটমেন্ট হবে। তখন এতক্ষণ করলে প্রপোজ ডিভিডেন্ড ট্রিটমেন্ট কি করলে? বলি স্যার ডিভিডেন্ড পেড ফাইন্যান্স থেকে মাইনাস করুন, ঠিক আছে। আর ওই যে 50,000 টাকা যে আপনি মাইনাস করলেন না, সেই 50,000 টাকাটাই আপনি অপারেটিং এ গিয়ে অ্যাড করুন। একদমই ঠিক বলেছো, ঠিক আছে। এই 60,000-এর কোনো ট্রিটমেন্ট হবে না। এই 60,000 যা ট্রিটমেন্ট হবে এই পুরোপুরি 50,000 টাকার ট্রিটমেন্ট হবে।
তাই তো 50,000 টাকা কি বললাম ফাইন্যান্স থেকে মাইনাস করব, আর এটাই অপারেটিং এ প্লাস করব। তাই দেখো অপারেটিং এ লিখছি প্রপোজ ডিভিডেন্ড, কত টাকা 50,000 টাকা, আর এখানে লিখছি ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো মাইনাস দিয়ে লিখবো প্রপোজ ডিভিডেন্ড বা ডিভিডেন্ড পেড, প্রপোজ ডিভিডেন্ড বা লিখেছি ডিভিডেন্ড পেড কত -85,000। তাহলে আশা করি বোঝা গেল নতুন নিয়মে কেমন দেবে। বারবার বলছি নতুন নিয়মে প্রপোজ ডিভিডেন্ড তোমাকে অ্যাডজাস্টমেন্টেই দেবে, পরিষ্কারভাবে বলেছি অ্যাডজাস্টমেন্টেই দেবে। বলবে কারেন্ট ইয়ার প্রপোজ ডিভিডেন্ড এত, প্রিভিয়াস ইয়ার প্রপোজ ডিভিডেন্ড এত, তোমরা কারেন্ট ইয়ার প্রপোজ ডিভিডেন্ডটাকে ইগনোর করবে, শুধু প্রিভিয়াস ইয়ার প্রপোজ ডিভিডেন্ড অপারেটিং এ অ্যাড করবে আর ফাইন্যান্সকে মাইনাস করবে, এটা মাথায় রাখবে। আর ওল্ড মেথড তো তোমরা আগে করেছো, আর দেখিয়েও দিলাম, ঠিক আছে। এইবার তোমায় দেখো প্রভিশন ফর ট্যাক্সেশনের ট্রিটমেন্ট গুলো কিভাবে করতে হয়। আর তোমরা অবশ্যই জানাবে যে প্রপোজ ডিভিডেন্ডের ট্রিটমেন্টটা মাথায় ঢুকেছে কিনা, ঠিক আছে। প্রপোজ ডিভিডেন্ড ট্রিটমেন্টটা মাথায় ঢোকাটা অবশ্যই জরুরি, কারণ পরীক্ষায় থাকেই প্রপোজ ডিভিডেন্ড। এবার ধরো তোমাদের প্রশ্ন স্যার ইন্টিরিয়াম ডিভিডেন্ড আর ফাইনাল ডিভিডেন্ড থাকলে কি হবে। ইন্টিরিয়াম ডিভিডেন্ড আর ফাইনাল ডিভিডেন্ড যদি থাকে না, তোমাকে অ্যাডজাস্টমেন্টে দেবে, কি ট্রিটমেন্ট করবে, নর্মাল ডিভিডেন্ড পেডে জার্নাল করবে। মানে ডিভিডেন্ড পেড হলে কি ফাইন্যান্সে মাইনাস আর অপারেটিং এ প্লাস, সেই ইন্টিরিয়াম ডিভিডেন্ড থাকুক বা ফাইনাল ডিভিডেন্ড থাকুক, ঠিক আছে। প্রপোজ ডিভিডেন্ডে আগে নিয়ম একটু, আগের নিয়ম কিছু ছিল আর এখনো নিয়ম কিছু আছে, তো তোমরা কিভাবে করবে, আগের নিয়ম থাকলে যদি আগের নিয়মের কোশ্চেন আগের নিয়ম ওয়াইজ যদি কোশ্চেন আসে তাহলে কিভাবে করবে সেটাও বললাম, আর নতুন নিয়ম ওয়াইজ কোশ্চেন কিভাবে করবে সেটাও বলে দিলাম, ঠিক আছে। তো তবে আগের নিয়ম আসার সম্ভাবনা নেই, যা এখন আসলে নতুন নিয়মই আসবে, আর তার নতুন নিয়মে বলছে যে ব্যালেন্স শিটে প্রপোজ ডিভিডেন্ড থাকবে, ঠিক আছে। দেখো এবার যেটা বলছিলাম প্রভিশন ফর ট্যাক্সেশন ট্রিটমেন্ট করব। প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাডজাস্টমেন্টেও থাকতে পারে, আবার প্রভিশন ফর ট্যাক্সেশন উইদাউট অ্যাডজাস্টমেন্টও থাকতে পারে। তার মানে প্রভিশন ফর ট্যাক্সেশনের, দেখো প্রভিশন ফর ট্যাক্সেশন কোথায় থাকে, যখন আমরা অঙ্ক করতাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের, প্রভিশন ফর ট্যাক্সেশন ব্যালেন্স শিটে থাকতো, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে, ঠিক আছে, লাইবিলিটি যে কারেন্ট লাইবিলিটি হেডের মধ্যে শর্ট টার্ম প্রভিশন বলে একটা হেড থাকতো, তার মধ্যে প্রভিশন ফর ট্যাক্সেশন থাকতো, ওখানে তো থাকতোই, তার পাশাপাশি অ্যাডজাস্টমেন্টও থাকতো। যদি এরকম প্রভিশন ফর ট্যাক্সেশনের টাকাটা ব্যালেন্স শিটেও আছে এবং অ্যাডজাস্টমেন্টও আছে, তখন তোমাকে অ্যাকাউন্ট ওপেন করতেই হবে, ঠিক আছে। আর যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে, যদি প্রভিশন ফর ট্যাক্সেশনে অ্যাডজাস্টমেন্ট না থাকে, তোমার অ্যাকাউন্ট ওপেন করার দরকার নেই। কি করব, প্রভিশন ফর ট্যাক্সেশনের ট্রিটমেন্টটা কি করব, কারেন্ট ইয়ারের টাকা দেবে আর প্রিভিয়াস ইয়ারের টাকাটাও দেবে। কারেন্ট ইয়ারের টাকাটা আমরা কি করব, কারেন্ট ইয়ারের প্রভিশন ফর ট্যাক্সেশনের টাকাটা আমরা যখন ওয়ার্কিংস করতাম না প্রফিট বিফোর ট্যাক্স, সেখানে গিয়ে অ্যাড করে দেবো। আর প্রিভিয়াস ইয়ার টাকাটা অপারেটিং অ্যাক্টিভিটিস বা অপারেটিং ক্যাশ ফ্লো করার সময় লেস করবো, কিন্তু সবার লাস্টেই দেয়, প্রথমে নিলে হবে না। এবার দেখো একটা একটা করে অঙ্ক দেখাচ্ছি। এটা কারেন্ট ইয়ার, এটা প্রিভিয়াস ইয়ার, প্রভিশন ফর ট্যাক্সেশনের টাকা দিয়ে দিয়েছে, অ্যাডজাস্টমেন্টটা কোথায় দিয়েছে, কি বলেছে অ্যাডজাস্টমেন্টে, বলছে ট্যাক্স পেড বলেছে। তার মানে আমি কি বললাম, প্রভিশন ফর ট্যাক্সেশনের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে তোমাকে অ্যাকাউন্ট ওপেন করতেই হবে, ঠিক আছে। তো তাহলে এখানে অ্যাকাউন্টটা ওপেন করি। এটা লাইবিলিটি, ওপেনিংটাকে এইটে বসবে, আর লাইবিলিটি এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড। আচ্ছা লাইবিলিটিকে বাড়াতে গেলে লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তো ব্যালেন্স গুলো লিখবো এখানে, বাই ব্যালেন্স বিটি কত টাকা 20,000, টু ব্যালেন্স সিডি কত টাকা 10,000। কি বলেছে ট্যাক্স পে করেছি কত 38,000 টাকা। তো ট্যাক্স পে করেছি মানে ট্যাক্স অ্যাকাউন্টের ব্যালেন্স কমে যাবে, কমে গেলে ডেবিটে লিখবো, এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা 38,000 টাকা। 38 আর 10 কত হয় 48,000 টাকা। এই 48 থেকে 20,000 টাকা বাদ দিলে কত হবে 28,000 টাকা, ঠিক আছে। তো কি বলে লিখবো, বাই স্টেটমেন্ট অফ পিএল। এবার তোমরা নিজেরাই বলতে পারবে স্যার আপনি তো এইমাত্র বললেন ট্যাক্সের যে টাকাটা পে হয় সেটা অপারেটিং ক্যাশ ফ্লোতে চলে যাবে এবং সবার লাস্টে আসবে, আর এখানে এটা পিএল লেখা আছে, যখন আমরা ওয়ার্কিংস করতাম না প্রফিট বিফোর ট্যাক্স, ক্যালকুলেশন করতাম প্রফিট বিফোর ট্যাক্স, সেখানে গিয়ে এটা যোগ করবো, তাহলে এটা হয়ে গেল। তাহলে ব্যালেন্স শিটে প্রভিশন ফর ট্যাক্সেশন দিয়েছে এবং প্রভিশন ফর ট্যাক্সেশনে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, তার জন্য কিভাবে করতে হয় সেটা শেখালাম, ঠিক আছে। তো এবার ধরো যদি এরকম দেয় ব্যালেন্স শিটে শুধু প্রভিশন ফর ট্যাক্সেশন আছে, ঠিক আছে। তো
দেখো আমি একটা এক্সাম্পল খাড়া করছি, 2019, এখানে ধরো 2018 আছে, ঠিক আছে তো। প্রভিশন ফর ট্যাক্স, ঠিক আছে, 19-এ আছে 10,000, 18-তে আছে 15,000। স্যার এরকম থাকলে কি করবো, ব্যালেন্স শিটে শুধু প্রভিশন ফর ট্যাক্সেশন আছে কিন্তু অ্যাডজাস্টমেন্টে প্রভিশন ফর ট্যাক্সেশন নেই। দেখো এটা খুবই সোজা তোমাদের কাছে। তাহলে কি করবে, দেখো দুটো জায়গায় বসাবে, একটা কারেন্ট ইয়ারের টাকা, একটা প্রিভিয়াস ইয়ারের টাকা, ঠিক আছে। কারেন্ট ইয়ারের টাকাটা তোমরা করবে প্লাস করবে কোথায়, অপারেটিং এ, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারের টাকাটা কি করবে, মাইনাস করবে কোথায়, অপারেটিং এ। ব্যাপারটা কেমন হলো, অপারেটিং এ প্লাস অপারেটিং এ মাইনাস। এ বাবা, অপারেটিং যখন করতে তখন একটা অপারেটিং করার সময় প্রথমে লিখতে না প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটি করতে না, সেই জায়গায় অ্যাড করবে, প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময় অ্যাড করবে। আর প্রিভিয়াস ইয়ার টাকাটা অপারেটিং ক্যাশ ফ্লো সবার লাস্টে গিয়ে মাইনাস করবে। তাহলে বোঝা গেল ব্যালেন্স শিটে শুধু প্রভিশন ফর ট্যাক্স থাকলে কি করবে, আর প্রভিশন ফর ট্যাক্সের টাকাটা ব্যালেন্স শিটেও আছে এবং তার অ্যাডজাস্টমেন্ট আছে, তখন তো অ্যাকাউন্ট খুলতেই হবে। আচ্ছা এখানে কি বলেছিল, ট্যাক্স পেড বলেছিল, ঠিক আছে, তাই ট্রিটমেন্ট এভাবে করলাম। দেখো পরের ট্রিটমেন্টটা দেখো, দেখো এটা ব্যালেন্স শিট, এই যে 2018-2017 কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার ব্যালেন্স শিটে প্রভিশন ফর ট্যাক্সেশন দিয়েছে এবং অ্যাডজাস্টমেন্ট বলে প্রভিশন ফর ট্যাক্সেশন মেড ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে তো। মেড না দিয়ে অনেক কিছু দিতে পারে, অ্যাপ্রোপ্রিয়েটেড দিতে পারে, ঠিক আছে, মেডের জায়গায় অ্যাপ্রোপ্রিয়েটেড দিতে পারে, ট্রান্সফার টু পিএল দিতে পারে, ঠিক আছে, তো বিভিন্ন জিনিস দিতে পারে। তো চাপ নেওয়ার কিছু নেই। তাহলে সেক্ষেত্রে কি করবো, এখানে প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্ট খুলবো, দেখো অ্যাকাউন্টটা খুলছি, প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট খুলবো, ডেবিট ক্রেডিট, ট্যাক্স হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি বাড়ে ক্রেডিট দিকে, লাইবিলিটি কমে ডেবিট দিকে। ব্যালেন্স বসাবো প্রথমে, বাই ব্যালেন্স বিডি কত টাকা, 20,000, টু ব্যালেন্স সিডি 10,000, ঠিক আছে। ট্যাক্স কত টাকা কি বলেছে, মেড, কি বলেছে, মেড। মেড মানে কাকে রিপ্রেজেন্ট করছে, মেড মানে কিন্তু পেড না, মেড এই বছরে এত টাকা মেড করেছে, ঠিক আছে, এই বছর এত টাকা সরিয়ে রেখেছে ট্যাক্সের জন্য, কত, 45,000 টাকা। তার মানে এটা পিএল কে রিপ্রেজেন্ট করছে, এই দিক হবে বাই স্টেটমেন্ট অফ পিএল, কত টাকা, 45,000 টাকা। আচ্ছা কেন পিএল এই দিক বসলো, কেন ব্যাংক এদিকে, এগুলো যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসগুলো দেখো, ক্লাসে আগে তো 5 থেকে 6টা ক্লাস করা আছে, এটা তো 7 নম্বর ক্লাস, বুঝতে অসুবিধা নেই, জাস্ট একটা ট্রিটমেন্ট গুলো দেখিয়েছি কোথায় কি হয়, ঠিক আছে। এবার ট্যাক্স অ্যাকাউন্টে ডেবিটে কেন ব্যাংক হয়, ক্রেডিটে কেন প্রফিট অ্যান্ড লস হয়, সেগুলো সব ডিটেলসে করা আছে, ভিডিওগুলোতে ডিটেলস করা আছে, ভিডিওগুলো একটু ফলো করতে হবে। 65,000 থেকে 10,000 বাদ দিলে কত হবে, এটা 55,000। কি লিখবো এখানে, টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে দেখো এই যে টু ব্যাংক অ্যাকাউন্ট, এই টাকাটাও পে করছি ট্যাক্স, এত টাকা তো ট্যাক্স পে করছি, যেটা অপারেটিং এ মাইনাস হবে সবার লাস্টে। একটা পিএল আছে, যখন প্রফিট বিফোর ট্যাক্স এর ওয়ার্কিংস করবো সেখানে গিয়ে এটা অ্যাড করবো। আচ্ছা এটা আমি লিখবো না, তোমরা নিজেরাই বলতো, ট্যাক্স পেড বলেছে 25,000, তা ট্যাক্স পেড বলেছে, ট্যাক্স পেড বলেছে মানে আপনি তো। আচ্ছা আর একটা কথা বলে দিই, কোনো অ্যাডজাস্টমেন্ট থাকা মানে তার ডবল পোস্টিং হবেই হবে, এটা মাস্ট, কোনো অ্যাডজাস্টমেন্ট থাকা মানে তার ডবল পোস্টিং হবেই। ট্যাক্স পেড 25,000 টাকা বলেছে, তাহলে অপারেটিং এ সবার লাস্টে গিয়ে মাইনাস করবে, এই টাকাটাই যখন প্রফিট বিফোর ট্যাক্স করবে যোগ করবে, কারণ তোমরা ধরে নেবে এটাই পেড তো এটাই মেড। তারপর বলছে প্রভিশন ফর ট্যাক্স মেড ডিউরিং দ্য ইয়ার 50,000 টাকা, তার মানে কি এই বছর কত টাকা ক্রিয়েট করছে প্রভিশন, 50,000 টাকা, তার মানে যখন প্রফিট বিফোর ট্যাক্স করছে তখন 50,000 টাকা যোগ করবে, আর এই টাকাটাই 50,000 টাকাটাই একদম সবার লাস্টে গিয়ে মাইনাস করবে অপারেটিং ক্যাশ ফ্লো করার সময়। তার মানে তোমাদের ক্যাশ ফ্লোর আর কিছু বাকি নেই, পুরো ক্যাশ ফ্লো কমপ্লিট, ঠিক আছে তো।